মাতারবাড়ি দ্বীপের মাথার উপর তখন রোদেরা হাসছে। সেই হাসির আলোয় দূর সমুদ্রে ছুটছে মালবাহী জাহাজের সারি। এই নিস্তব্ধ অথচ উত্তেজনায় পরিপূর্ণ মধ্য দুপুরে কেউ হয়তো কল্পনাও করতে পারবে না এই দ্বীপটির দিকে তাকিয়ে আছে ওয়াশিংটন, দিল্লি, বেইজিং আর টোকিওর মতো বিশ্বশক্তিগুলো। এ যেন শান্ত কোনো চিত্রকর্মের আড়ালে লুকিয়ে থাকা বিস্ফোরক ইতিহাস। মাতারবাড়ি এখন শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি বাংলাদেশের মর্যাদার লড়াই এবং দক্ষিণ এশিয়ার পরবর্তী ভূ রাজনৈতিক হিসাব নিকাশের কেন্দ্রবিন্দু। বছরের পর বছর পরিত্যক্ত পড়ে থাকা এই সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে যেখানেই একদিন লবণ চাষ হতো, সেখানেই আজ বিশাল বুলডোজার, ক্রেন আর কনক্রিটের রাজ্য। গড়ে উঠছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি। বিশেষজ্ঞদের ভাষায় চট্টগ্রাম যদি হয় বাংলাদেশের গেটওয়ে, তাহলে মাতারবাড়ি হতে যাচ্ছে গোল্ডেন ডোর। একমাত্র এই বন্দর দিয়েই বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছে একটি বৃহৎ আন্তর্জাতিক করিডোরে, যেখানে ভারত, ভুটান এমনকি মিয়ানমার পর্যন্ত যুক্ত হতে চায়। 2012 সালে যখন গভীর সমুদ্র বন্দরের প্রথম চিন্তা আসে, তখন চীন চেয়েছিল এটি হোক সোনাদিয়া দ্বীপে। প্রকল্প এগোচ্ছিল, কিন্তু 2014 সালে হঠাৎ করেই হাসিনা সরকার সেই প্রস্তাব বাতিল করে। যুক্তরাষ্ট্র ও ভারত একযোগে আপত্তি জানিয়েছিল, কারণ তারা চায়নি বঙ্গোপসাগরের এমন কৌশলগত জায়গায় চীনের প্রভাব তৈরি হোক। ফলে সোনাদিয়া বাদ আসে মাতারবাড়ি, আর সেখানেই ঢুকে পড়ে জাপান। কারণ জাপান ছিল এমন একটি শক্তি যার বিরুদ্ধে আমেরিকা বা ভারত কোনো আপত্তি করতে পারবে না, আবার চীনকেও এক ধরনের কৌশলগত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। জাপান যে এটি শুধুই ব্যবসায়িক প্রকল্প হিসেবে নিচ্ছে না, তা পরিষ্কার হয়ে যায় তাদের বিগ বি বা বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট উদ্যোগ থেকে। এই প্রকল্পের মধ্যেই রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং অত্যাধুনিক ট্রান্সপোর্ট করিডোর। জাপান শুধু অর্থ দিচ্ছে না, নিজেদের হাতে বানাচ্ছে এই বন্দর। লক্ষ্য একটাই, এই অঞ্চলকে নিজেদের জন্য নিরাপদ বানানো। আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই সহযোগিতাকে স্বাগত জানিয়েছে। কিন্তু এতে শান্ত হয়নি বাকি বিশ্ব। ভারত চায় মাতারবাড়িকে ব্যবহার করে সাবরুম সীমান্ত হয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সহজ রপ্তানি আমদানি করতে। এজন্য তারা চাইছে একটি কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ চুক্তি, যার অর্থ বাংলাদেশকে কৌশলগতভাবে নিয়ন্ত্রণের চেষ্টা। অন্যদিকে চীন, যারা ইতিমধ্যেই মিয়ানমারে বিশাল বিনিয়োগ করেছে, তাদের আশঙ্কা এই বন্দর হয়ে আমেরিকা সেখানে সামরিক প্রভাব বিস্তার করবে। ইতোমধ্যেই জানা গেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপকূলে একটি নৌসামরিক ঘাঁটি স্থাপন করতে চায়, যা এশিয়ায় তাদের সপ্তম নৌবহরের অংশ হতে পারে। 2024 সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ ইউনূস। সিদ্ধান্ত হয় মাতারবাড়ি বন্দরের সম্পূর্ণ নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হবে জাপানকে। তখন অনেকেই এটিকে উন্নয়নের একটি ধাপ মনে করলেও আসল ভূমিকম্প শুরু হয় 6 মাস পর, যখন প্রকল্প বাস্তবায়ন শুরু হয়। সেই দিনই ড. ইউনূস বলেন এক ঐতিহাসিক বাক্য, এই বন্দর কেবল মালামাল বহনের জন্য নয়, এটি বহন করবে আমাদের জাতীয় আত্মসম্মান। বিশ্লেষকরা বলছেন, এই বন্দরের মাধ্যমে বাংলাদেশ এখন ভূ রাজনীতির এক অচেনা খেলায় প্রবেশ করেছে। একদিকে ভারতের প্রভাব, অন্যদিকে চীনের আগ্রহ, আর দূরে বসে আমেরিকার কৌশল। এই ত্রিভুজের মাঝে বাংলাদেশকে টিকতে হবে কূটনৈতিক স্মার্টনেস, আত্মবিশ্বাস এবং প্রয়োজনে সামরিক প্রস্তুতির মাধ্যমে। ইতোমধ্যেই কক্সবাজারের আশেপাশে সামরিক সরঞ্জাম ও নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ড্রোন, রাডার ও স্যাটেলাইট সিস্টেম স্থাপনের পরিকল্পনা চলছে। সূর্যের হাসি আরো গাঢ় হচ্ছে মাতারবাড়িতে। বাতাসে যেন কিছুর প্রতীক্ষা, শুধু বন্দরের নয়, এক নতুন ইতিহাসের। জাহাজ চলাচলের কণ্ঠস্বরের মাঝে শোনা যায় কিছু ফিসফিসানি। কেউ বলছে, এই বন্দর চালু হলে ভারত শান্ত থাকবে তো? আরেকজন চুপি চুপি বলছে, চীন কি মেনে নেবে এই জাপানি উপস্থিতি? আর ঢাকার একটি সামরিক সূত্র বলেছে, আমরা জানি আমাদের ভূখণ্ড কতটা দামি হয়ে উঠেছে। এবার আমরা বিক্রি করব না, আমরা চালাবো। পানির ওপর ভেসে থাকা মালবাহী জাহাজগুলোর মাঝেও যেন দেখা যাচ্ছে নতুন জাতীয় পরিচয়ের প্রতিচ্ছবি। মাতারবাড়ি এখন শুধু একটি বন্দর নয়, এটি হয়ে উঠছে বাংলাদেশের কণ্ঠস্বরে উচ্চারিত এক নতুন ঘোষণা। আমরাও খেলোয়াড়, শুধু দর্শক নই। দুপুর গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, রক্তিম আলো চুইয়ে চুইয়ে পড়ছে মাতারবাড়িতে। এই সন্ধ্যায় যেন নতুন এক সকালের পূর্বাভাস।